সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা পড়ব ক্লজ। ক্লজটা কেন পড়ব? ক্লজটা পড়ব কারণ যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে যাব তখন আমাদের এই ক্লজ এর বিশাল একটি ক্ষেত্র রয়েছে শেখার জন্য। তাই আমরা বেসিক আলোচনা আগে করতে যাচ্ছি মূল আলোচনা শুরু করার পূর্বে। ইতিপূর্বে আমি তোমাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের উপর একটি ক্লাস করিয়েছি। তোমরা যারা যারা দেখেছো ক্লাসটি আশা করি উপকৃত হয়েছো, আর যারা যারা ক্লাসটি মিস করেছো তারা সিসিআরের ইউটিউব পেজে সার্চ দিলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব লিখলে সেই ক্লাসটি চলে আসবে, তখন তোমরা দেখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তা আমি লিখেছি ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজ হচ্ছে এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব, এই দুইটা তোমার ক্ষেত্র, এবং এই দুইটাই এটা ফাইনাইট ভার্বের প্রকারভেদ। অর্থাৎ প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব টেন্স গঠনে সহায়তা করে। তো এখানে আমি এক্সাম্পল লিখেছি ক্লজের, যে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে এভরিবডি এটা হচ্ছে সাবজেক্ট, নোজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর দ্যাট এটা হচ্ছে একটা কনজাংশন। অন্যদিকে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে হি এটাও হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা কি বুঝতে পারলাম যে ক্লজ, একাধিক ক্লজ থাকতে পারে একটি সেন্টেন্সে, ঠিক আছে, কিন্তু যেখানেই ক্লজ থাকবে সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। পরেরটা দেখো, আই স দ্য ম্যান অন দ্য স্ট্রিট হোয়েন হি ওয়াজ প্লেইং। এখানে আই এটা হচ্ছে সাবজেক্ট, সটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্য ম্যান অন দ্য স্ট্রিট হোয়েনটা হচ্ছে তোমার রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ সেন্টেন্সটি রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত হয়েছে। হি ওয়াজ প্লেইং, হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, প্লেইং তো এটা খেলাধুলায়, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা তোমাকে সহায়তা করেছে এখানে অর্থ প্রকাশ করতে প্লেইংয়ের। তারপর দেখো আমি লিখেছি কাইন্ডস অফ ক্লজেস। ক্লজ তিন প্রকার, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা বিশেষভাবে মনে রাখবে। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাকে আরেকটি নামে হিসেবে আমরা সবাই চিনি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটাকে বলা হয় স্বাধীন ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। তারপরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা হচ্ছে অধীন। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে স্বাধীন, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অধীন, এবং কোঅর্ডিনেট ক্লজ নামে আরেকটি ক্লজ রয়েছে, এটা হচ্ছে ক্লজের শ্রেণীবিভাগ। আমরা এই ক্লজের শ্রেণীবিভাগগুলি এখন আমরা ডিটেল জানবো, কারণ ডিটেল শ্রেণীবিভাগ না জানলে আমাদের পরবর্তীতে যখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে যাব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্ট্রাকচারগত দিক থেকে যে ভাগ করেছে সেগুলোতে আমাদের একটি গরমিল লেগে যেতে পারে। তাই আমরা আজকে বেসিক যে ইংলিশটা রয়েছে এই ক্লজ, সেটা আমরা শিখছি। তো প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজ নিয়ে আলোচনা করতে পারি। এখানে লিখেছি আমি, যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে পৃথক করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। অর্থাৎ মূল সেন্টেন্স থেকে আলাদা করা হলেও, যেমন এখানে আমি লিখেছি এক্সাম্পল, উই নো দ্যাট ম্যান ইজ মর্টাল। এখানে আমি যদি এই দ্যাট, এটা যদি আমি এখান থেকে যদি আমি এটা, দ্যাটটা তো একটা কনজাংশন, যদি আমি এটা কেটে দেই, এই দ্যাট থেকে যদি আমি শুধু উই নো লিখি, যে আমরা জানি, তাহলে কিন্তু এটা তার মূল অর্থ প্রকাশ করতে পেরেছে। এখানে উইটা হচ্ছে তোমার সাবজেক্ট, নোটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তার মানে যদি আমি এই পুরো বাক্যটি থেকে এটুকুকে আলাদা করে লিখতে পারি, তাহলে এটার মূল অর্থটা প্রকাশ করতে পারে। তাই এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অন্যদিকে যদি আমি আরেকটা কথা বলে নিই, যদি উই নোটা আমি আলাদা রেখে যদি দ্যাট ম্যান ইজ মর্টাল, যে মানুষ মরণশীল, এটা কিন্তু কোনোভাবেই অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, একটা খটকা থাকেই, লেগে থাকে, দ্যাট ম্যান ইজ মরণশীল, যে মানুষ মরণশীল, এটা কোনো অর্থ হলো না, পুরোপুরিভাবে স্বাধীনভাবে প্রকাশ করতে পারেনি। তাই এটা এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটার আলোচনা আমি পরে আসতেছি। তারপর দেখো এটা আগে শেষ করি। ইউ ক্যান গো টু প্লে আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক। এখানে আফটার, ঠিক আছে, এটা যেমন একটা তোমার কনজাংশন, তুমি এখানে দেখতে পাচ্ছ ইউ ক্যান গো টু প্লে, তুমি খেলতে যেতে পারো, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, কাজটি শেষ করার পরে, এতটুকু, এটা কিন্তু অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। অনুরূপভাবে উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ হুইচ
এটা যদি আমি কেটে দিই, হুইচ ওয়াজ অ্যামেজিং এটা বাদ দিলেও কিন্তু উই এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ, আমরা ক্রিকেট খেলাটি উপভোগ করেছিলাম, ক্রিকেট ম্যাচটি। অনুরূপভাবে আই হ্যাভ এ বুক হুইচ ইজ রেড, এখানে হুইচ থেকে যদি এটা এতটুকু বাদ দিই, আই হ্যাভ এ বুক আমার একটা বই আছে, তাহলে এটার অর্থ পুরোপুরিভাবে প্রকাশ করতে পেরেছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে এবার সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লজ, যেটাকে কমপ্লেক্স সেন্টেন্সও বলা হয়। যে ক্লজ অর্থ সম্পন্ন করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পল, উই নো দ্যাট ম্যান ইজ মর্টাল, এখানে দ্যাট থেকে এই ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এখানে যদি আমি শুধুমাত্র লিখতাম এই উই নোটা বাদ দিয়ে দ্যাট ম্যান ইজ মর্টাল, যে মানুষ মরণশীল, এটা কিন্তু তোমার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে। কিন্তু যদি আমি দিতাম উই নো দ্যাট ম্যান ইজ মর্টাল, আমরা জানি যে মানুষ মরণশীল, তখন কিন্তু এটার অর্থ পুরোপুরিভাবে প্রকাশ করতে পারতো, তখন কিন্তু এটা সম্পূর্ণরূপে স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের নিয়মটি হচ্ছে এখানে কনজাংশন আগে যুক্ত থাকবে বা রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত থাকবে, তখন এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, এখানে আফটার ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে আই ডু নট নো হোয়েন হি উইল কাম, এখানে হোয়েন থেকে, হোয়েনটা যেহেতু একটা কনজাংশন, হোয়েন হি উইল কাম, তো এখানে হোয়েন হি উইল কাম এটা হচ্ছে তোমার হোয়েন থেকে সাবঅর্ডিনেট ক্লজ। অন্যদিকে যদি এটা বাদ দিয়ে আমি লিখতাম আই ডু নট নো, আমি জানি না, তাহলে এটা হয়ে যেত কি, এটা হয়ে যেত তোমার প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, বিধায় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে সবসময়। তারপর আই হ্যাভ এ বুক হুইচ ইজ রেড, এখানে হুইচ ইজ রেড এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এবং আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ চেনাটা কিন্তু খুব সহজ। যেমন এখানে কিছু কিছু কনজাংশন যুক্ত থাকবে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, এই যে আমি লিখে দিচ্ছি সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন অ্যাজ, সিন্স, দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, এই যে এখানে যে আফটারটা আছে, এই আফটারটা কিন্তু এই আফটারটা, ঠিক আছে। তো এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছো, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কিন্তু কনজাংশন যুক্ত থাকে। অন্যদিকে এই যে দ্যাট থাকে, এই যে দ্যাট এখানে ছিল, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। অন্যভাবে আমি অনেকগুলি লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখবে, বিস্তারিত বলার সুযোগ নেই এখন, যেহেতু ভিডিও স্বল্প সময়ের ভিতরে করতে হয়। তারপরে আমরা দেখি যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে আরও কিছু যে বসে সেগুলো আমরা দেখি। যেমন এই যে দেখো আমি লিখেছি রিলেটিভ প্রনাউন, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম, হুজ, এগুলো বসে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে। রিলেটিভ অ্যাডভার্বও বসে, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি। এখানে আমি লিখেছি মোর এক্সাম্পলস অফ সাবঅর্ডিনেট ক্লজ, তোমাদের সুবিধার্থে আরও কিছু সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ দিয়েছি আমি। আই ডু নট নো হাউ হি হ্যাজ ডান ইট, এখানে এই যে হাউটা রয়েছে রিলেটিভ অ্যাডভার্ব, এখানে কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাই এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা রিলেটিভ অ্যাডভার্ব এখানে বসেছে। দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন, এখানে হোয়ার, এই যে হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব, এখানে আমি এখানে লিখেছি হোয়ার আই ওয়াজ বর্ন, যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম, কোথায় আমি যেথায় আমি জন্মগ্রহণ করেছিলাম, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো, অল দো, যেহেতু এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, এই যে যেমনটা আমি আগে লিখেছিলাম, তোমরা দেখে নিবে অবশ্যই, তাই এটা হচ্ছে দো হি ইজ পুয়ার, এতটুকু হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি এটা বাদ দিয়ে লিখতাম যে হি ইজ অনেস্ট, তাহলে কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে বিবেচিত হতো। হ্যাজ, অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, এখানে অ্যাজটা তোমার সাবঅর্ডিনেট ক্লজের একটা সিমটম, তাই এটা হচ্ছে পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাজ হি ইজ ইল। অন্যদিকে যদি এটা বাদ দিয়ে হি উইল নট কাম টুডে, সে আজকে আসবে না, তাহলে এটা হয়ে যেত তোমার প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখি আমরা কোঅর্ডিনেট ক্লজ। দুইটি প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর, এক্সেট্রা দ্বারা যুক্ত হয়, তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পলস লিখে দিয়েছি, দ্য স্টুডেন্টস স্টাডিড আ লট বাট ফেইল্ড ইন দ্য লাস্ট স্টেপ, এখানে বাট এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট কনজাংশন, তাই কিন্তু দুই পাশে দেখো, দুই পাশে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। যেমন দ্য স্টুডেন্ট স্টাডিড আ লট, শিক্ষার্থীটি ভালোভাবে পড়াশোনা করেছিল, বাট ফেইল্ড ইন দ্য লাস্ট ট্রিপ, এখানে কিন্তু ফেইল্ড ইন দ্য লাস্ট ট্রিপ, ফেইল্ডের আগে কিন্তু একটা সাবজেক্ট আছে, কিন্তু দুইটা সাবজেক্ট যদি একই হয় তাহলে পরে আমরা সাবজেক্টটা লিখি না সচরাচর, কিন্তু এখানে একটা মনে মনে সাবজেক্ট রয়েছে। দ্য স্টুডেন্ট ফেইল্ড ইন দ্য লাস্ট স্টেপ, শিক্ষার্থীটি
শেষ মুহূর্তে ব্যর্থ হলো। তার মানে এখানে আমরা বুঝতে পারছি দুটাই প্রিন্সিপাল ক্লজ রয়েছে এখানে, বাটটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এখানে আমি লিখেছিলাম, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো গো হেড, সামনে এগিয়ে যাও। অরটা কি? অরটা হচ্ছে একটা কনজাংশন, অর ফেস অ্যান্ড নিউ প্রবলেম, সামনে এগিয়ে যাও অথবা নতুন সমস্যার সম্মুখীন হবে। ঠিক আছে, দুইটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। শি ইজ স্টুডিয়াস, সে অত্যন্ত পরিশ্রমী এবং ধৈর্যশীল। অ্যান্ড সিনসিয়ার, এখানে একই কথা আসে, অ্যান্ড এটা হচ্ছে তোমার কনজাংশন। এখানে সিনসিয়ার আগে কিন্তু শি আছে, এখানে শি ইজ, এখানেও শি ইজ, কিন্তু এটা উজ্জ্ব আছে। তাই দুই পাশে যদি শি ইজ স্টুডিয়াস অ্যান্ড শি ইজ সিনসিয়ার এটা ধরি আমরা করি, তাহলে কিন্তু এটা কোঅর্ডিনেট কনজাংশনের সকল চাহিদা পূরণ করেছে। পরটা দেখো, সর্বশেষ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। কিন্তু এখানে হি ইজটা লিখি না কেন? কারণ পাশাপাশি পরপর দুইটা সাবজেক্ট একই হলে পরটা আমরা লিখি না, তাই আমরা এখানে লিখি নিয়ে উজ্জ্ব রেখেছি, কিন্তু মনে মনে আমরা ধরে নিব। তাই এখানে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে এটাকে আমরা বিবেচিত করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে এখনকার মতো এখানেই সমাপ্তি। তারপর থেকে যে ক্লাসগুলো আমি করাবো, প্রত্যেকটা ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অতীব গুরুত্বপূর্ণ ক্লাস হগুলো হবে। তোমরা জানো যে স্টুডেন্টদের স্বাভাবিকভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটি ভীতি কাজ করে। তোমরা যদি নিয়মিত আমার সাথে অনলাইনে ক্লাস করো, তাহলে এই ভয়টাই আশা করি থাকবে না ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার জন্য তোমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং অধ্যাবসায়ী হতে হবে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখনকার মতো এখানে সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।